আমি সাভারে থাকি। আমার হোম ডিস্ট্রিক্ট ঝিনাইদহ। আমি ফ্যামিলির খুব একটা আদরের একটা ছেলে। আমার ফ্যামিলির ভিতরে আমি বড়। আমার বাবা আমার মার সঙ্গে অনেক ঝগড়া করে, সবসময় মারে। দেখছি যে এভাবে থাকলে তো আমার মা মারা যাবে। আমার একটা খালাতো ভাই ছিল গাজীপুর কোনাবাড়িতে, ওর সঙ্গে যোগাযোগ হয় আমার মার সঙ্গে। তো বলছে যে আমার এখানে নিয়ে যা, আমি বাসায় থাকতে পারতাছি না, আমার একটা চাকরি বাকরির ব্যবস্থা কর। কই খালা তাহলে ঠিক আছে, আমি এসে তোমার নিয়ে যাব। তখন ওই আমার খালাতো ভাই এসে আমার মার নিয়ে যায়, যেয়ে তার গার্মেন্টসে চাকরি দেয়। তার মা একটা ফ্যাক্টরিতে সুপারভাইজার হয়েছে। ওই জায়গায় মা আমার কাজ শিখাল। শেখানোর পরে তখন চাকরি করতে থাকি আমি। আর মাও চাকরি করতে থাকে। ছোটো বোনের এখন স্কুলে ভর্তি করে দিয়েছি, সে পড়ে। ওই সাইডে একটা সোয়াটার ফ্যাক্টরি ছিল, ওনার বাড়ি ছিল মানিকগঞ্জ। উনি আমার মার লেগে বোন ডাকার পর বোন তুমি তো একটা কাজ করতে পারো। কি কাজ কোন? আমার ফ্যাক্টরিতে চাকরি নিয়ে নাও। করবানে, কিন্তু বেতন কত দেবেন? বেতন দেবো না 8,000 টাকা মতো। আচ্ছা, তাহলে ফ্যাক্টরিতে যোগাযোগ করো। হ্যাঁ, সেই ফ্যাক্টরিতে মা চাকরি করতেছে। এখন আমার ওই সোয়াটারে কয়েক এখান থেকে কাজ কর। আমি লিঙ্কডিন সেকশনে কাজ করতাম, এখানে কাজ কর। এখন আমি ওখানে কাজ করতে থাকি। তখন আমার ওই মামা বললো যে তুই উন্মুক্ততে ভর্তি হ। ভর্তি হয়ে কি করবো মামা? কেন এসএসসি পরীক্ষা দিবি? এসএসসি পরীক্ষা দেবো তো, টাকা নাই আমার কাছে। টাকা তুই যে মাইনে পাস এতেই হবে, 1600 টাকা মতন লাগে। পরে আমি ভর্তি হই। যখন 9-এ আমি পরীক্ষা দেওয়ার পরে পরিচিত বান্ধবী ওর সঙ্গে চলাফেরা, আমরা জিজ্ঞাসা করে যাই মেয়েটা কে, আমার বান্ধবী। আমি বললাম মেয়েটা তো ভালোই। কয় তুই কি প্রেম করবি? আমি হ্যাঁ করবো। পরে বলে ঠিক আছে। পরে আমার ওই বান্ধবী সব কিছু আর কি এটা মেনটেন করে দেয়, আমার সঙ্গে প্রেম করে দেয়। প্রায় 6 মাস মতো আর কি আমরা আমাদের রিলেশনটা চলে। তারপর আমার মাকে জানালাম। আমার মুক্তিতে একটা মাইয়ে আছে, ওরে আমি বিয়ে করতে চাচ্ছি। তোর কি বিয়ের বয়স হয়েছে? তুই তো নিজেই চলতে পারিস না, বিয়ে করে খাওয়াবি কি? সেইটা হয়ে যাবে না, আমি বেশি করে কাজ করবো নি। আমি যেটা বলি মা এটা ফালায় না। তখন আমার সে বিয়ে করাইলো। করানোর পরে আমি এসএসসি পরীক্ষা শেষ করলাম। শেষ হওয়ার পরে আমি সার্টিফিকেট নিয়ে পরে ওই যে ফ্যাক্টরিটা যে ফ্লোরে আছে, ওই ফ্লোরের মালিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর বোন? ভাই, আপনার তো একটা কোম্পানি আছে, হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেটার একটা ভালো দেখে চাকরি দিয়ে দেন না? আচ্ছা দেখবো, দেখে তোমাকে জানাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। একটা কোম্পানি আর কি, মার্কেটিং কোম্পানি, ওটার সঙ্গে কথা বলার পরে আমার মা জানায় যে একটা কোম্পানির অফিসারের সঙ্গে কথা হয়েছে, তো ওদেরকে দিবা? হ্যাঁ দেবো। ফার্মগেট হেড অফিস, এখানে এসে আমি ইন্টারভিউ দিই। দেওয়ার পর আমি টিকে যাই। যার পর আমি ওই এলাকায় কাজ করতে থাকি। ওরা 2-1টা কোম্পানির ডিস্ট্রিবিউটর ছিল। মেয়ের হাজব্যান্ড ওইটা দেখাশোনা করছে। পরবর্তীতে আমার ওর সঙ্গে সাথে করে নিয়ে বেড়ায়, কয় আয় তুই আমার সঙ্গে অমুক জায়গায় যাই। যাতে মনে করেন ভাই হিসাবে সে আমার চাটা খাওয়ায় সবসময়। আবার সে মাঝে সাথে কিছু টাকা পয়সাও দেয়, দিয়ে পকেট খরচা করে গাড়ি ভাড়া হবে। ওই জায়গাতে আর কি আমাদের মোটামুটি আর কি ভালো একটা ক্লোজ হয়ে গেল। তখন আমার সিগারেট খাওয়ানো শেখাইলো। পরে 2 দিন পরে কয় হ্যাঁ চলো একটু ঘুরে আসি। কোথায় যাবেন? চলো বাইকেলের দিকে যাই। চলো। তো দেখলাম বাইফেলে পার হয়ে গেছি প্রায় কাশিমপুরের আগ পর্যন্ত, সেখানে আমার নিয়ে যায়। খারাপ আমি আইতেছি। ঠিক আছে, বাইক দেখেছি। ওখানে অনেকক্ষণ দাঁড়ায়, আমি মোটরসাইকেলের পাশে দাঁড়াই। ও আসে না, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। একটা দোকান খাম হাতে করেছে, ভিতরে ব্যাংকের বই আছে, আর একটা কি জানি আছে, আমি জানি না তখন। এই নাম। কেন? আরে নাম না, এখান দিয়ে লোকাল বাসে জায়গা, কালকে অফিসে দেখা করবো। পরে আমি লোকালে গেলাম, যাওয়ার পর অফিসে গিয়ে আমি ওই খাম
ওর কাছে দিয়ে দিলাম, কয় ঠিক আছে তুই যা। এইভাবে আমি সকালে অফিস করি, 2-3 ঘন্টা মার্কেটে কাজ করি, সর্বোচ্চ 4 ঘন্টা 5 ঘন্টা কোনো সময় করা হয়নি, 4 ঘন্টা সর্বোচ্চ। তারপর ফোন দেয় যে তুই কোথায়, আমার অমুক জায়গায় আছে, থাক আমি নিতে আসতে, কাজ শেষ, আমার হ্যাঁ কাজ শেষ। আর আমি যখন ওর সঙ্গে যাই আমার 200, 300, 400 করে টাকা দেয়। আচ্ছা এটা রাখো। নাও। আমি টাকা দিচ্ছি কেন? আমি তো আপনার সাথে এমনি ঘুরতে যাই। আরে ঘুরতে যাবো বলে তো টাকা দিলাম। তাই এমনি যাস তুই আমার সঙ্গে ঘুরে খরচ ফেরচ, তোর এমনি বেতন কম পাস, তো তোদের কিছু হেল্প হয়। অবশ্য ঠিক আছে, তাও তো কথা খারাপ বলে না, যদি আমার একটু হেল্প হয়। তাই আমি ভাইয়ের মতোই দেখতাম, বড় ভাই হিসাবে দেখতাম। পরে ও যে সময় প্যাকেটগুলো দিত তখন আমি জিজ্ঞাসা করতাম যে এটার ভিতরে কী। আরে রাখ, পরে কমো না, ব্যাগে ঢোকা। আমার অনেক প্রশ্ন থাকতো মনের ভিতরে, কারণ ও প্যাকেট দেয় আমার কাছে, দেওয়ার পরে ও বলে না এটার ভিতরে কী আছে। ও জিজ্ঞাসা করার পরে কয় সময় হলে সব কিছু তোর আমি বলবো, এখন বলবো না, সময় হোক। এইভাবে আমার নিয়ে আসে, বাসায় পৌঁছে দেয়। অনেক সময় রাত্রে 12টাও বেজে যায়। রায়হান, এত রাত করিস কেন? কোথায় থাকিস? রুমান ভাইয়ের সাথে ছিলাম। এত রাত করিস না, দিনকাল খারাপ, হরতাল অবরোধ চলতিছে। কোনো সমস্যা হবে না, রুমান ভাই তো আছেই। কোনো সমস্যা হলে পরে রুমান ভাই তো আমার দেখবে। তারপরেও নিজের বাপের তো বিশ্বাস নেই বর্তমান সময়। আমার দেখেন সে আমার কিন্তু চালায়, কয় ঠিক আছে তুই সাবধানে চলাফেরা করিস। মা কীভাবে বুঝতে পারতো জানি না, মা বারবার বলতো যে তুই ভালোভাবে চলাফেরা করিস। পরে এখন 2-3 দিন আমার দিয়ে এরকম ক্যারি করায়। করানোর পরে একদিন আমার ও নিজেই মোটরসাইকেল দিচ্ছে, আমার মোটরসাইকেল দেওয়ার পরে কয় তুই একটু শ্রীপুর যা। কেন? কয় খামটা একদম দাঁড়ায় থাকবে, তাহলে দিতে আসে পড়বি। আচ্ছা, আমার অফিসে ব্যাগ আছে আমার কাছে, ব্যাগের ভিতরে ব্যাগের ফাইল আছে, ফাইলের ভিতরে রেখে দেয়। পরে আমি গেলাম, ফোন দিলাম, সেই লোকটা আসলো, উনি মোটরসাইকেল না আসলো, আসার পরে ওনার কাছে দিয়ে দিলাম। উনি আমার কাছে একটা খামের ভিতরে টাকা দিয়ে দিল, কয়ের ভিতরে টাকা আছে, এইভাবে নিয়ে গিয়ে তোমার ভাইয়ের হাতে দিবে। আমি আচ্ছা। পর একদিন কয় তোর একটা খাম দেবে একজনের, খামটা নিয়ে আসবি পার্সেলের মতো, তো মানে চিঠি না আর কি, পার্সেল করার মতো একটা খাম দেবে, মানে একটা পার্সেল দেবে, তুই এটা নিয়ে আসবে। যাওয়ার পর একজন আমার ওইটা দিল, দেওয়ার পর আমার ব্যাগের ভিতর নিয়ে আমি আসলাম। এটা কি কত? ভাই জানি না তো, আপনি কইলেন তাই নিয়ে এসেছি। দেখতে ইচ্ছা করে না এর মধ্যে কি আছে? না ভাই, আমার হাতে খাম দেন, আমি খাম দিয়ে আসি, খামের পরিবর্তে খাম অথবা টাকা নিয়ে আসি। মধ্যে কি আছে দেখি না তো। দেখতে মন চায় না? করে না, আপনি দেন তাই নিয়ে আই। কয় এত যেগুলো লোক দেখছো সেগুলো তো কি মনে হয়, সেটা তো ভদ্রলোক, এত কোনো খারাপ কোনো কিছু দেখি নাই, খুবই ভদ্র মোটরসাইকেল আসে, আর তাদের চেয়ারের ভিতরে কোনো খারাপ কিছু তো নাই। আমারও তোর কেমন মনে হয়? আপনি দেখে আমার কি মনে হবে? আপনি তো আমার ভাই। এটার মধ্যে কি আছে দেখবি? আমাদের দেখাইলে দেখবো, আর যদি কিছু গিফট থাকে তাহলে আমার একটা দিয়েন। এই খামটা খুলতেছি, দেখে খামটা খোলার পর তোর অবস্থা কি হয়। ভাই এইটি কি? এই ব্যথার ট্যাবলেট দিয়ে আপনি কি করবেন? আরে এটা ব্যথার ট্যাবলেট না, তাহলে কি এগুলা? ইয়াবা নাম শুনছস? হ্যাঁ শুনছি। এগুলো আপনার কাছে কেন? এতদিন তুই কই গেছস? টাকা নিয়ে আসিস, আমি তোরে নিয়ে গেছি, সেগুলা কি নিতাম? এই এবার ট্যাবলেট। না ভাই, আমি আপনার সাথে থাকবো না। শোন, গরম দিস না। এতদিন তুই মাল নিয়ে গেছস না, আবার মাল নিয়ে আসছস না, সব প্রমাণ আমার কাছে আছে। এটা পুলিশে দিয়া তোর সারা জীবন অন্ধকার করে দিতে পারি আমি। তোরে সারা জীবন জেলের ভাত খাওয়াইতে পারি, তোরে মাইরাও ফেলাইতে পারি, তুই জানোস? কেমনে? এই সব প্রমাণ আমার কাছে আছে। তুই যদি চলে যাস তোর ভবিষ্যৎ অন্ধকার। চিন্তা করে দেখ, তোর মা, বোন, বউ এগুলো আগে না তোর লাইফ আগে? আমি তখন চিন্তা করে দেখলাম আমার মা, বোন, ওয়াইফ, এরা চলে গেলে আমি পাবো না, কিন্তু আমি চলে গেলে এদের কোনো ক্ষতি হবে না। আমার জন্য তো 3টা জীবন নষ্ট হইতে পারে না, একা আমার জীবন নষ্ট হইলে হোক। আমি ওয়াদা করতেছি আমি আপনার লোকে থাকুন। গুড বয়। এই লাইনে যারা আসে তারা আইতে পারে আর যাইতে পারে না, মনে রাখিস। বলে কন্টিনিউ করতে থাকি। তখন আমার রাত্রে 12টা 1টা, শীত নাই, ঝড় নাই, তুফান নাই, ওই মোটরসাইকেল নিয়ে যেখানে বলে সেখানে যাইতে হয়। প্রতিদিন টাকা দেয়, অনেক টাকা কামাইছি ওখান থেকে। যেদিন সারাদিন যা কামাই ওই দেখা যায় বিকালে সন্ধ্যার পরে সে আমার ভাড়া নিয়ে যায়। তারপর মাঝখানে আবার আমার এবারটা খাওয়ানো শিখাইছে। সে বলছে এটা খাই দেখ কেমন লাগে, তো খাই দেখে ভালোই লাগে। শরীরে কোনো থেকে মানে দুর্বল কোনো কিছু থাকে না, মানে শরীর স্পিরিটে আলাদা থাকে। সারাদিন ঘুম নাই, ঘুমও লাগে না, খাওয়া দাওয়াও লাগে না, মানে ক্ষুধাও লাগে না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। ওটাও খাওয়া শুরু করলাম, যেটাকে ইনকাম করে দেখা যায় ওগুলো খাইতে শেষ। আমি যে কাজটা করতাম আমার মার আগে আমার ওয়াইফে বুঝতে পারে, এবং ওয়াইফের সঙ্গে সবসময় গ্যাঞ্জাম লাগতো।
ভাবছেন কি আমি কিছু বুঝি না? তুমি একটু চুপ থাও তো, তোমার কথা শুনতেই ভালো লাগতেছে না। ভাত আছে, খাইলাম। খাম না। খাইবেন কেমনে? বাড়িতে তো খাইলে কি আপনি আর ভাত খেতে পারবেন? চুপ করে বসে থাও, এত ঝামেলা করো কেন? আপনার যে অবস্থা, লোবাঙ্গে যেমন দেখতাছি, আপনি তো খারাপ পথে চলে যেতেছেন। আমি জাস্ট ওর লোকে ঘুরি ফিরি, আর কিচ্ছু না। এবার না এত রাত পর্যন্ত মানুষ বাইরে থেকে সময় কাটায় না, সর্বোচ্চ 10টা 10:30টার মধ্যে থাকতে পারে, তো রাত 12টা 1টা 2টা পর্যন্ত কেউ থাকতে পারে না। এখন তো খারাপ কোনো নেশা ছাড়া কেউ থাকতে পারে না। রাতে 12টা 1টা অনেক সময় 2টার সময় বাসায় যায়। মা তো টেনশনে থাকে। শোন রায়হান, এত রাত করিস কেন? তোর চলাফেরা কিন্তু আমার ভালো লাগতেছে না। কি কোন এগুলো? রুবান ভাই তোমার নিজের ভাইয়ের মতো দেহে। তারপরও নেশা করিস না তো? নেশা করতে যাবো কেন? কি সব কথা গো? মার আমি ঝাড়ি মারি, কারণ তখন তো আমি ইয়াবাও খাই, তারপরে বাড়ি গিয়ে খাই, তখন তো এমনিতেই মেজাজটা অন্যরকম। মেজাজটা আমার খিটখিটে মেজাজ থাকতো, রাত্রে ঠিক মতো ঘুম আসতো না, খাওয়া দাওয়া ঠিক মতো করতাম না। এক পর্যায়ে কি মার ভিতরে তখন সন্দেহটা ওই নিজেই ঢুকাই দেয়। আম্মা, আপনার ছেলেকে দেখছেন কি করতেছে? সে লুবানের সাথে মিশতেছে, সে লুবানের সাথে মিশে সে কি জানি হাবিজাবি খায়, এগুলো খায় সে বাসায় এসে মাতলামি করে সে আমার সাথে মারামারি করে। সে সেদিনও আমারে মারছে আম্মা, জানেন? এটা কি করতেছো বউ তুমি? তুমি আমার আগে কোনে কেন? তারপর আমার মাকে বোঝানোর পর মারে বলছিল বলে আমার সঙ্গে অনেক রাগারাগি করছিলাম। ভাই, তোমার সমস্যা কি? আমি কি করছি? তুমি আমার কাছে কি কইছো? আমার কাছে আমি কি করছি? তোমার সাহস কিন্তু বাইরে গেছে, এতটুকু বললাম, তোমার সাহস কিন্তু বাইরে গেছে। আমি কি করছি? দেখা যায় এক পর্যায়ে মারামারি হয়েছে আমাদের দুজনের ভিতরে, যে তুই এটা বলতে গেলি কি জন্য মার কাছে, আমি কি এগুলো করি? তো এর ভিতরে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে কিছু টাকা নিলাম, নিয়ে ওর মাল দেওয়ার জন্য ওই টাকা নিয়ে মাল দিলাম, প্রথম টিকিট মাল দিছি। তারপরে একদিন টাকা নিল প্রায় 50,000 টাকা। নেওয়ার পর বলে যে মাল অর্ধেক দেয় আর অর্ধেক টাকা বাকি দিয়েছে 25,000 টাকা। তারপর হঠাৎ করে আমার বলে যে মাল তো আইতেছে না, মাল আসা বন্ধ হয়ে গেছে। কিভাবে? বুঝতেছি না তো, মাল সমস্যা হয়েছে, আসা বন্ধ হয়ে গেছে। ভাই, কয়দিন থাকবে এই সমস্যা? সপ্তাহখানিক তো থাকবোই। তাই আমার যে ফ্রেন্ডের কাছে টাকা নিয়ে আসছি, এটা মাল দিতে হবে না? কয় হ্যাঁ, তা তো দিতে হবে, না দিলে তো ছাড়বে না। বুঝতে দেখেন ওর মালটা নিয়ে আপনি ঝামেলা করেন না, মালটা দিয়ে দেন। চল, বেশি কোয়ান্টিটির মাল দেবো এমন করে তো চেনা পরিচিত আছে? আমার এক ফ্রেন্ড আছে, আমার লোক এক লোক কাম করতো, জুলহাস সোয়েটার ফ্যাক্টরিতে। ও টেকনাফ থেকে একজনের কাছে মাল নিয়ে আসতো, উনি ডিবি পুলিশ ছিল, ওখান থেকে মাল নিয়ে আসতো। নিয়ে আসার পরে ওর বড় সঙ্গে যোগাযোগ করলাম যে কিছু মাল দে। তো কয় কারে দিবি মাল? আমার ঠিক আছে, ওই লোকটা আমি তো সামনে নিয়ে আসতেছি, কথা বলে তুই মাল দিবি। আমার হলে কিন্তু আমি জানি না। ওটা দেখবো, ওটা সমস্যা হবে না, কিন্তু টানতে পারে কেমন? তুই যতটুকু দিতে পারবি এতটুকু টানতে পারবি, কোনো সমস্যা নাই। আচ্ছা তুই থাক, আমি নিয়ে আইতাছি। পরে আমি বাইরে নিয়ে আসলাম ওর সামনে, জুলাসের সামনে। জুলাস বললো, কথাবার্তা বলার পরে ঠিক আছে, আপনার যতগুলো মাল লাগবে আমি দেবো। প্রথমত আমার 2 লাখ টাকার মাল দেবো। তুই আপাতত 2 লাখ টাকার মাল দে, আমি 2-3 দিনের মধ্যে বেচে তোকে বাকি টাকা দিয়ে দিব না। মাল ভাই আমার কাছে আছে ভাই, 2 লাখ টাকা মাল, 2 লাখ টাকার মাল দিয়ে দিই। সে দিচ্ছে 1000 পিস মাল নিয়ে এসে দিচ্ছে। দেওয়ার পরে তখন 2-3 দিন হয়ে যায়, টাকা দেয় না। এবার আমার যে ফ্রেন্ডের যে টাকা নিয়ে এসেছিলাম 25,000 টাকা পাবে, এই টাকাটাও দেয় না। ভাই, আপনি তো 25,000 টাকার মাল দিলেন না। আমার ফ্রেন্ডে বলছে কি যে মাল শর্ট, মাল আসে না, মাল আসলে দেবে, এটাই বলতো না। ঠিক আছে, ওইটাই বলছো আমি। তবে কিছুদিনের ভিতরে দেখে মাল আসা শুরু হয়েছে। রায়হান, মাল পাওয়া শুরু হয়েছে, আর চিন্তা নাই, বুঝছস? ভালোই হলো। আচ্ছা তুই একটা কাজ কর, গাড়িপুর মাওনা যা, যা মালটা দিয়ে। ভাই, রাস্তায় কোনো সমস্যা হলে পরে? আর কিসের সমস্যা? ফোনে 100 টাকা ঢোকা, সমস্যা হলে তো ফোন দিবি, আর টাকা ফুরাই গেলে আমি তোর ব্যাক করব, শুধু ফোনটা খোলা রাখিস, ঠিক আছে? আরে চাবি দিলাম, মোটরসাইকেল চালা যায়, সাবধানে যাইস। ওকে ভাই, গেলাম। ওকে, যা। দেওয়ার পরে হেলমেটের ভিতর কল দেওয়ার পর আমি কানের ভিতরে দিয়ে, মানে কল আছে, মানে কথা চলতেছে, এদের প্রত্যেকটা স্ট্যান্ডে একটা করে মানে কোড নাম্বার আছে। ধরেন আমি সাভার থেকে নবীনগর গেলাম, এর ভিতরে কয়েকটা স্ট্যান্ড আছে যে ভাই আমি 1 নম্বরে এসে পৌঁছাইছি, ওই যাও সামনে যাও, 2 নম্বর ক্লিয়ার আছে। আর যদি কোনো প্রবলেম থাকে বলে যায় তুমি 6 নম্বরে একটু ঝামেলা আছে, তো ওখানে দাঁড়ায় একটু চা খায় একটু সময়টা পার করিস আর কি। হাতের ডাইন সাইডে অথবা বাম সাইডে, কিন্তু ওই জায়গায় কিছুক্ষণ বসে চা পানি খাও, এভাবে বলে দেয় আমার। এভাবে আমি যখন পৌঁছাই গেছি, যাওয়ার পর মালটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর ওরা টাকা দিছে। তখন আমার বললো ঠিক আছে তুমি ওখান থেকে যাও গাজীপুর চৌরাস্তা, ওখান থেকে কিছু মাল দিব, ওটা তুমি নিয়ে যাবে। মালটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর ওরা টাকা দিছে, ওই টাকাটা ওখান থেকে ব্যাংকে তো অনলাইন করো। জুলাস বলে যে ছেলেটা, ওই ছেলের কাছে যে 2 লাখ টাকা মাল নিছে, আর এখান থেকে 50,000 টাকা দিয়েছিল, তার 50% মাল দিছে। আমি ভাই এত মাল আসতেছে, আবার মাঝখানে বন্ধ হয়ে গেছে, মানলাম, এখন মাল আসতেছে, এখন ওই ছেলেটার টাকা আর ওই আমার ফ্রেন্ডের যে টাকা নিয়েছিলেন ওইটা মাল দেন নাকি, আর এই জুলাসের টাকাটা দেন নাকি। শোন, একটু খিস মেরে থাক, আমার ঝামেলা চলতেছে, এখন আর এসব কইস না, পরে দিমুনে চলে যাইতেছি না তো। তখন এক পর্যায়ে ওই জুলাসে যে টাকা দিল না, জুলাস চাই
তুই কি আমার টাকাটা দিবি না? তুই ওর সাথে কথা বলেছিস, ওর কাছে চাবি, আমার কাছে চাচ্ছিস কেন? আমি তো খালি তোর সাথে পরিচয় করাই দিছি, ওর কাছে চা। পরে জুলাস একদিন বললো প্রায় মাসখানিক পরে, কয় লোন ভাই তো টাকা দিল না, ঠিক আছে তোর তুই এক কাজ কর, আমার তো মালও শর্ট, আমি কী করি ক, মালও নিয়ে আসতে পারতাস না, এখন তুই আমার একটা ব্যবস্থা করে দে। আমি ঠিক আছে তোর মাল দিতে পারি, তোমার নগদ টাকা দিতে হবে। আচ্ছা দেবো। পরে একদিন আমি প্রায় 50,000 টাকার মতো মাল দিলাম ওরে। মাল দেওয়ার পরেও আমার নগদ টাকা পেড করে দিল। ঠিক আছে ভালো কথা, ওদের তো টাকা পেড করে দিচ্ছিলাম, ওর মাল দিতে আমার কোনো সমস্যা নেই। পরে একটা চালান নিল প্রায় 500 পিস মতো, সেটাও নগদ টাকা আমার পেমেন্ট করে দিল। বুঝতে তো ভালোই গেছে, লোমানবার সঙ্গে বেচাল, লোমানবার সঙ্গে বুঝুক, ওটা আমার কোনো যায় আসে না। আমার কাছ থেকে মাল নিয়ে আমার পেড করে দিতেছে, আমি কিছু টাকা পাইতেছি, এটা আমার ভালো। আর ভাইয়ের কাছ থেকে কিছু টাকা পাইতেছি। 3 দিন দেওয়ার পরে 4 দিনের মাত্র আমার কাছে 1500 পিস কোয়ান্টিটি একটা মাল চাই। মালটা নিয়ে আমি ওই বাসায় যাই। টাকা তুই বল, আমি আইতেছি। ভাই দেখ ঝামেলা কোনো ঝামেলা হবে না, তুই বল আমি টাকা কিন্তু নিয়ে আসি ভাই। তুই বল, আমি আইতেছি। আমি লাম টাকা, আমি কইছি তো আমি আমার কিন্তু বিপদে তুই পড়ে বল, আমি আইতেছি। কোনো ধরুন আমি আইতেছি, টাকা লইছি। এই বলে ও বের হয়েছে, হওয়ার পর আমি প্রায় 15-20 মিনিট বসে আমি খাইতেছি আর টিভি দেখতেছি। 15-20 মিনিট হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা পরে আমি ফোন দিছি, ফোন ধরে না। তখন আমার মাথার ভিতর চক্কর দিয়ে উঠছে, কিরে ফোন ধরে না। তখন বারবার ফোন দিই আর ফোন ধরে না। একবার ফোন ধরে ধরলো, কয় থাক তুই, আমি আসতেছি। আমি তুই তাড়াতাড়ি, আমি ব্যাংকে যাবো। তারপর দিয়ে ফোন বন্ধ। আমার প্রায় 2-2.5 লাখ টাকার মতো মাল। তখন আমার ভাইয়ের ফোন দিলাম, ভাই এই আমি তো ফাইসে গেছি। কেন কি হয়েছে? ভাই আমি যারা মাল দিয়েছিলাম ও তো টাকা নিয়ে ভাইয়ে গেছে। ওর বাসায় কি কি আছে? ভাই একটা ফ্রিজ, একটা টিভি আর কিছু হাড়ি বাতিল। ওদের টাকা কোথা থেকে নেবে আমি জানি না, নাই তো আমি জবাই করে ফেলবো। আমি ভাই আপনি কি আমার জবাই করলে টাকা পাবেন? কথা তো কিডনি বেচবো, আমি কিডনি বেচলে আমি টাকা নেবো। আমি বলছি ভাই দেখেন যে আপনার অনেক কাজ করছে, অনেক খারাপ কাজ করছে, আমার বাড়িতেও আমার অশান্তি, খালি আপনার জন্য। আপনি এটা কি বলেন? আচ্ছা তুই একটা কাজ কর, তুই 0 পয়েন্ট আয়, তোর সাথে বিকালে কথা কমু। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আসতেছি। পরে যাওয়ার পথে ওরা 7-8 জন একসঙ্গে। পরে আমি গেলাম, যে সালাম দিয়ে ঢুকলাম। ভাই আমি জুল হাসে মাল দিয়েছি। এর আগে যে আমি আপনার কাছে একবার 220 পিস নিলাম, এর আগে 500 পিস নিলাম, এই তো মাল ভরে দিছি, ও তো নগদ টাকা পেমেন্ট করছে আমার। এবার একটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। তোর বাসায় কি কি আছে? ভাই আমার বাসায় যা আছে পেয়েছে 50,000 টাকা পাবেন, এর বেশি পাবেন না। 50,000 বাসায় যে জিনিসগুলো ছিল ওরা বিক্রি করে ফেলে, করে ওখান থেকে 50,000 টাকা হয় মাত্র। আমার মানে অজ্ঞানে পড়ে রয়েছে। পরে আমার যখন জ্ঞান ফিরছে তখন দেখি আমার মা আর আমার বোন, আমার ওয়াইফরা ওরা নিয়ে গেছে। আমি কিছু জানি না মা। লোবান কই? তুমি আমার এই পোলার এই পথে নিছো কেন? আর নষ্ট করছো কেন? কথা আমার শিকার না, ওর কিডনি বেচে হইলো আমি টাকা আনো। টাকা ছাড়া কোনো পথ নেই। টাকা যদি না দেন আপনার ছেলে মেয়ে বউ কেউই বাঁচবে না, এবং আপনিও বাঁচবেন না যদি আমার টাকা যদি না পাই। কিডনি বেচলেও আমি টাকা নেব। আমার টাকা দিতে হলে আমার বাসায় যেতে হবে। বাসায় যাওয়ার দরকার নাই, বাসায় সব বেচে দিছি। 50,000 টাকা পাইছি ওখান দিয়া, আরো টাকা লাগবে। টর্চারিং করে। তখন মা চলে গেল, সে মার ব্যাংকে কিছু টাকা ছিল, ওই টাকাটা উড়াইলো 50,000 টাকার মতো। আর বাড়িতে মার জমি বন্ধক রাখে 2.5 লাখ টাকা ওদের দেওয়ার পরে তখন আমার সারার সময় বলে, এই কথা যদি জীবনে ফাঁস হয়েছে কিংবা কোনো কিছু হয়েছে কেউ যদি জানে কিন্তু খবর আছে। বাসায় নিয়ে আসার পরে আমার ট্রিটমেন্ট করে ডাক্তার দিয়ে আমার শরীরে তখন অনেক ব্যথা, কিছু খাইতেও পারি না ঠিক মতো, দেখা যায় অনেক কষ্ট হয়। আমি উঠে যে বাথরুম করবো সেই শক্তিটুকু আমার শরীরে ছিল না, এত মানে আমার টর্চারিং করছিল ওরা। 4-5 দিন পরে দেখে হঠাৎ করে আমার বাসায় কিছু লোক এসেছে, তখন কাজে আমরা ডিবি পুলিশ। পরে ওরা দেখলাম আমার যে রুমে থাকতাম ওই রুমে ঢুকেই যে চৌকি ছিল, খেলা কাপড় ছিল, ওই জায়গায় মানে আগে একটু মানে সাইডে সুইডে দেখে ওই জায়গায় গিয়ে কিছু ওই যে ইয়াবা বাইর করে কীভাবে যে আমার বাসার ভিতরে ওরা আবার সেই ইয়াবা ট্যাবলেট টর্চারিং করছে কিছু। আমি বললাম দেখেন আমার এই একটাই কারণে আমার লাইফ শেষ। ওরা যেভাবে আমার টর্চারিং করছে কারা, আমি নাম বলতে পারবো না, নাম বললে ওরা আমার মেরে ফেলবে। কত নাম বল, আমার নাম বলবো না। অনেক কিছু করবো যখন নাম কইছি তোকে ওরা করবো, ওদের সঙ্গে তুই ভুল করছো তোর করবো না, মানে ওদের সঙ্গে ওদের ভালো একটা লিঙ্ক আছে।
ওরা যেভাবে মারছে, যেভাবে ইয়ে করছে, যে আমার লাইফটা অর্ধেক শেষ। আমি সেরকম পরিশ্রমে কাজও করতে পারি না। আবার জিনিসটা এত খারাপ যে আমি যে খাইছি, মানে এমন কোনো দিন নাই মানে ওটা খাইতে হয়েছে, না খাইলে আমার দিন কাটে নাই। আমি যে টাকা আমি ওদের পিছনে নষ্ট করছি, আমার যা ছিল, আমার মার যা ছিল সবই তো দিয়ে দিছি। লাইফটা মনে করেন একেবারে ধ্বংসের দিকে চলে গেছিলো। ওই ব্যবসাটা আমি টোটালি ছেড়ে দিয়েছি। ওরা এখনও পর্যন্ত আমার মাঝে সাঝে হুমকি দেয়। আমার জীবনে যেটা আমি শিক্ষা পাইছি আমার এই বয়সে, তো আমি চাই না যে পৃথিবীর কোনো মানুষ আর এই ভুল পথে পা বাড়ায়। হাজার হাজার মানুষের লাইফ ধ্বংস করে দিছি, আমি নিজের জীবনটাও শেষ করছি।